গল্প বুদ্ধির বাইরে, লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল। পাড়াগাঁয়ের ভূতের ভয় থেকে প্লাসেত, মিডিয়াম তত্ত্ব, রাতবিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা, এসব অনেক কিছুরই তর্কের উপাদান যোগায়। ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিড়ম্বিত। সেখানে নাস্তিক, আস্তিক, স্কেপটিক বা অ্যাগনস্টিক কারোরই অভাব নেই। সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই। ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হটতে হয় একেবারে প্যালিওলিথিক আদিম যুগে। অশরীরী তত্ত্বে যারা আস্তিক্যবাদী তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না। চরম নিষ্পত্তির জন্যে হাতাহাতি করতে হবে। তবু সব কিছু বৈজ্ঞানিক তত্ত্ব তর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায়। এমন কতগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না। তার মানে এই নয় যে কোনো দিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না। হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদা সব কিছুর নিঃশেষ সমাধান করে দেবে, কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ কতগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করতে থাকে। এই রকম একটি ঘটনা আমি বলবো। এটা ভূতের গল্প কিনা জানি না, চোখ কিংবা মনের ভুল কিনা সে সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই। শুধু যা ঘটেছে সেটুকুই আমি বলবো। যার যা খুশি তিনি সেইভাবেই এগুলোকে ব্যাখ্যা করবেন। মাত্র একটি কথা জানিয়ে রাখি, এগুলো ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে। গঞ্জিকা বা মাধ্যের কোনো প্রভাব এই সব ক্ষেত্রে ছিল না। বারো 13 বছর আগেকার ঘটনা। তখন পশ্চিমবাংলার একটা ছোট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতাম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সেই সাইকেল নিয়ে গ্রামে চলে আসতাম। আমরা বললুম এই জন্যে যে ডেলি প্যাসেঞ্জারি করতুম দুজনে, আমি আর প্রিয়নাথ। মুন্সেফ কোর্টে চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম, চা খেতুম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22 ট্রেন ধরতুম দুজনে। কোনো একজনের বাড়ি ফেরবার খুব বেশি তাগিদ না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়ে ছিল একটা অনুর্বর কাঁকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাই চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট পর্যন্ত ওপরে উঠেছে দুধারের ঢাল জমি ছড়িয়ে। পথের পাশে 1.5 মাইল 2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণি মনসা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে মাঠটা ডাকাতির জন্যে বিখ্যাত ছিল। 500 বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি। কিন্তু তবু একা এ পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত। 2-1টা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে আসতো না এমন নয়, কিন্তু ও ভয়টা কোনো দিন আমাদের মনে যে এতটুকু দাগ ফেলেছে তা নয়। অন্তত সচেতনভাবে তো নয়ই। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করে যথানিয়মে 7:22 ট্রেনেই ধরেছে প্রিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক। বৃষ্টি আপাতত থেমেছে বটে,
কিন্তু আকাশ এখন ঘন মেঘে একটা আলকাত্রার আস্তর দিয়ে মোড়া, যে কোনো সময়ে ঝমঝম করে নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে, কারণ সন্ধ্যের পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্বনা। ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে গলে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরও থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাঁকরের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভেতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা যে কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই বৃষ্টিও ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলশি গুঁড়ি পড়ছে তিরতির করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সেই লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল। আমাকে দেখে একটা হাই তুলল, হেসে বললে, এই রাতে ফিরবেন? থেকে যান না আমার দোকানে। বললুম, সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আর একটা কথা অবশ্য বলা গেল না, সে তাগিদটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আগে আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিল। জিজ্ঞেস করলুম, প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো 7:55তেই গাড়িতে নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল, বাদ চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে যেতে বলেছিলুম, রাজি হলেন না। বললেন বো বো করে চলে যাবেন। বো বো করে চলে যাব আমিও ভাবলুম। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর তীরে বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে বসল। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তা এসে পড়ল। দুধারে নিবিড় কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক, ঝিঁঝির আওয়াজ, আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনের 5-7 হাত দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙামাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে সেটুকু আর রইল না। ল্যাম্পে তেল ছিল না, খেয়ালই করিনি। ক্ষীণ হতে হতে দপ করে নিভে গেল সেটা। এইবার আমার ভয় করতে লাগল। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব, তবু অন্ধকার, এই নির্জনতা। একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখে যত দূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলাম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকেলের বিএসএ বাইক। আমার মনের শাসন নামিনি যেন শোঁ শোঁ করে উড়ে চলল। থামো হে সেন, থামো! অন্ধকার চিড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা। প্যাডেলে আচমকাই পা থেমে এলো আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকছে প্রিয়নাথ। অত তাড়া কিসের হে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য হাঁ পিত্তেশ করে দাঁড়িয়ে আছি। বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলুম। অন্ধকারেও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে? প্রিয়নাথ বললে, আর সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলই বা কোথায় গেল? অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে হেসে উঠল। বললে, আরে বলছি তো, সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার ক্যারিয়ারে আমাকে তুলে নাও। বেশ, উঠে বড় চটপট। প্রিয়নাথ কাছে এলো।
দেখেছ কাণ্ড? জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি, হাড়ের ভেতরটা শুদ্ধ কাঁপছে ঠক ঠক করে। এই, পড়ে গেছিলে নাকি? সে আর বলা কেন, আছাড় বলে আছাড়। একেবারে অতল জলের ভেতর কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিলাম। যাক, বাড়ি ফিরেই শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘুরালাম, তড়াক করে প্রিয়নাথ পেছনে উঠে বসল। একটা ঝাঁকুনি লাগলো, টের পেলুম সিটের আংটিটা প্রিয়নাথ আঁকড়ে ধরে রয়েছে। এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আর একটা মানুষকে ক্যারিয়ারে তুলে নেওয়া যে কী দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলুম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দু মাত্র কাবু করতে পারল না। সেকেলের মজবুত বিএসএ সাইকেল সনসন করে এগোতে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথাই বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে বলল, ও কি, এই খোয়াইতে বান এলো নাকি? এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা। প্রিয়নাথ আমার কথার জবাব দিলে, কিন্তু পেছনের ক্যারিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় 15 হাত সম্মুখে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে আছে। প্রিয়নাথ ডেকে বলল, নামো সেন, নামো। বানের জলে খোয়াইয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এগোলে খাড়া 30 হাত নিচে আছড়ে পড়বে। মুহূর্তের মধ্যেই সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন ক্যারিয়ার থেকে নামলো প্রিয়নাথ, কখনোই বা এমন করে 15 হাত দূরে দৌড়ে গেল সে। সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলুম, এখনো নামো সেন, এখনই নামো, নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে। ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটল জানি না। দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যে করটির কোটর থেকে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপরে। সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলাম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আর 3-4 ফুট জল কাদার তলায়। ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের ওপরে ঝুলে রয়েছে।